দেখতে পাচ্ছিস সবাই তাহলে এবার? সালোক সংশ্লেষ পদ্ধতির প্রথমত আমরা যেটা জানবো সেটা হয়ে যাচ্ছে আলোক নির্ভর দশা। আর একবার প্রথমত ভাবে ওভারভিউ দিয়ে দেওয়া হলো। আলোক নির্ভর দশা মানে বুঝতেই পারছিস, তার মানে এটা কি বিক্রিয়া কি হবে এর মধ্যে? জারণ ঘটবে। এটা হচ্ছে জারণ পর্যায়। যে সালোক সংশ্লেষকে যে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হচ্ছে, তার মধ্যে জারণ পর্যায়টা হচ্ছে সংশ্লেষকে জারণ বিজারণ যে প্রক্রিয়া বলা হচ্ছে, তার মধ্যে যে দুটো কারণটা আছে সেটা হচ্ছে এক, তার মধ্যে জারণ ঘটনাও রয়েছে, তার মধ্যে বিজারণ ঘটনাও রয়েছে। তো এই জারণ ঘটনাটা ঘটছে কোনটায়? আলোক দশাতে। আর বিজারণ ঘটনাটা ঘটছে অন্ধকার দশাতে। আর জারণ বিজারণ তোরা ক্লাস 8 এনেছিস। জারণ মানে কি হবে? অক্সিজেন যুক্ত হবে অথবা হাইড্রোজেন বেরিয়ে যাবে। বিজারণ মানে কি হবে? হাইড্রোজেন যুক্ত হবে অথবা অক্সিজেন বেরিয়ে যাবে। তো আমরা এখানে সিমিলারলি সিম্পল অক্সিজেন যুক্ত অক্সিজেন বের হওয়া নিয়ে দেখছি, কারণ জারণ প্রক্রিয়াটা বলে দিয়েছে এখানে জল থেকে হাইড্রোজেন এবং আমাদের যে জারণ বিক্রিয়া, তো এবং অক্সিজেন অণুটা জল থেকে কিন্তু আমাদের মুক্ত হয়ে যায়। তো অনেকে ওরকম ভাবে দেখতে পারিস, কিন্তু সেটা নয়। এখানে আমাদের জল থেকে মোটামুটি অক্সিজেনটা মুক্ত হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে এটা হবে অন্ধকার দশাতে আমাদের কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করবে। কারণ গ্লুকোজের সংকেত সর্বদা মনে রাখবি, এই যতদিন পড়ছিস জীবন বিজ্ঞানে, C6H12O6, এটা হয়ে যাচ্ছে আমাদের গ্লুকোজ বা শর্করার সংকেত, বা শর্করা যেটা বলি সেটাই কিন্তু বোঝানো হচ্ছে, বা শর্করা বা কার্বোহাইড্রেট। তো সিম্পল একটা কার্বোহাইড্রেট হচ্ছে এই গ্লুকোজের। এই গ্লুকোজই কিন্তু একটা সিম্পল কার্বোহাইড্রেট, যার সংকেত হচ্ছে C6H12O6। তো ছিল CO2, সেখান থেকে কিন্তু এইটা তৈরি হচ্ছে। তো এখানে একটা দেখতে পাচ্ছিস হাইড্রোজেন অ্যাডিশন হয়েছে, এই হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাই এটা বলা হচ্ছে বিজারণ প্রক্রিয়া, এবং সেটাই আমরা অন্ধকার দশাতে পড়ব। তার মানে আলোক দশার উপর আমাদের প্রথমত ফোকাস করা যায়। এই আলোক দশার মধ্যে এটা বলতে চেয়েছি। তো সালোক সংশ্লেষের আলোক দশাতে প্রত্যেকটা ধাপ এক এক করে করে জানবো, এবং তার জন্য কি কি বিশেষত্ব হচ্ছে সেগুলো কি, সেই বিশেষত্বগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। যেমন প্রত্যেকটা ধাপের মধ্যে যদি আমি বলি, সেই ধাপগুলোর মধ্যে প্রথমত যেটা আলোক দশা, নামের মধ্যেই রয়েছে সালোক সংশ্লেষের আলোক দশা। তো সুতরাং সূর্যের আলো আসবে, এবার সেই সূর্যের আলোটা এসে তাহলে করবেটা কি? প্রশ্ন আসবে মনে, প্রশ্ন নিজেকে এইভাবে মাথার মধ্যে সেট করে রাখ। তাহলে আলোক দশা প্রথমত সূর্য এলো, তার মানে সূর্য এসেছে, তার মানে কিছু একটা ঘটবে। এই প্রথম পর্যায়টার নাম দেওয়া হয় সৌরশক্তির আবদ্ধকরণ, অর্থাৎ যে প্রক্রিয়াতে সূর্য রশ্মি বল, সূর্য থেকে প্রাপ্ত যে শক্তি বল, যে সেই সৌরশক্তিটা আবদ্ধকরণ ঘটবে। অর্থাৎ পৃথিবীর দেহে সেই সৌরশক্তিটা কিন্তু মানে সে তার নিজস্ব দেহে কিন্তু সংগ্রহ করবে। যেভাবে আমরা অলরেডি পড়েছিলাম ক্যারোটিনয়েডস গুলো, বা প্রথম দিকে প্লাস্টিক পড়ার সময় যেমন জেনেছিলাম, ঠিক ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দায় যেভাবে আমরা ক্লোরোফিল কণা জেনেছি, কোয়ান্টোজোম যে মধ্যস্থ সালোক সংশ্লেষীয় রঞ্জক। এতটা কথা কেন বলছি? কারণ ক্লোরোফিলের ঠিকানা হচ্ছে ওইটা, এটা মনে রাখি। যেমন আমরা মানুষরা একমাত্র পৃথিবীতেই তো মানুষের অস্তিত্ব রয়েছে। যেমন আমরা বলতে পারি সৌরজগতের কোটি কোটি নক্ষত্রের মধ্যে আকাশগঙ্গা ছায়াপথে সূর্য নামক নক্ষত্রের, পৃথিবী নামক গ্রহের, এশিয়া মহাদেশের, ভারত এশিয়া মহাদেশের অন্তর্গত ভারতীয় উপমহাদেশের, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার এই জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত বা এই মহকুমার অন্তর্গত বাসিন্দা। হ্যাঁ কি না? আমাদের যেমন ঠিকানা এরকম হতে পারে, তেমন ক্লোরোফিলের ঠিকানা কিন্তু এই ওইটাই। ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দার মধ্যে থেকে কোয়ান্টোজোমের মধ্যে যে সবুজ রঞ্জক পদার্থ, আরো বিভিন্ন রঞ্জক পদার্থ সাহায্য করতে পারে, তাই তাদেরকে ক্যারোটিনয়েডস বলা হচ্ছে। সেই সূর্যালোক দ্বারা ফোটন কণা মধ্যস্থ কিন্তু শক্তি বা ফোটন
গৃহীত হয় বা শোষণ হয় বলতে পারি, বা শোষিত হয়। মানে সৌরশক্তিটা আবদ্ধকরণ ঘটছে, তা কোথায় ঘটবে? ক্লোরোপ্লাস্টের গ্রানার, থাইলাকয়েড পর্দা, এটা হচ্ছে আমাদের ঠিকানা। ক্লোরোপ্লাস্টের গ্রানার, থাইলাকয়েড পর্দার এদের মধ্যে যে সমস্ত কোয়ান্টোজোম সহ এবং রঙিন পদার্থগুলো বা রঞ্জক পদার্থ কোয়ান্টোজোমে কোয়ান্টোজোমে যে সকল রঞ্জক পদার্থগুলো রয়েছে, যেমন আমাদের কাছে একটা ক্লোরোফিল আছে এক প্রকার, তো সেই রঞ্জক ক্লোরোফিল সহ বিভিন্ন সেই রঞ্জক পদার্থ যেগুলো রয়েছে, সেই রঞ্জক পদার্থগুলো আমাদের যেভাবে বিক্রিয়া ঘটাতে সাহায্য করছে বল, সেভাবেই সৌরশক্তিকে এখানে কিন্তু শোষিত করছে, অর্থাৎ এরা সৌরশক্তিকে আবদ্ধ করে রাখছে। এটাই ছিল আমাদের প্রথম কাজ, যেখানে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটবে, যার মধ্যে এই কণাটা আমাদের সাহায্য করছে এই সূর্যের ফোটন কণা থেকে শক্তিটা আবদ্ধ করে আলোক সংশ্লেষ ঘটাতে সাহায্য করছে। ব্যাস, পয়েন্টও জানা হয়ে গেল। পয়েন্ট থেকে আমাদের জন্য যে দরকার, তো সেই রঞ্জক পদার্থের জন্য আমরা সেই প্রক্রিয়াটাও জেনে নিলাম। এবার সেটাকে ডিটেলসে লিখে দিই, ব্যাস আমাদের সব শেষ হয়ে যাবে, এখানে আলাদা কিছু থাকবে না। নেক্সট আমরা যদি দেখি, নেক্সট আমাদের কাছে কি আছে, ক্লোরোফিলের সক্রিয়করণ। অর্থাৎ সূর্য তো এবার সূর্য থেকে প্রাপ্ত তো শক্তি তো আমরা সংগ্রহ করেই ফেলেছি। নেক্সট কি হবে, সূর্য থেকে প্রাপ্ত যে শক্তি, ক্লোরোফিল কণাগুলো এবং কোয়ান্টাম ক্যারোটিনয়েড দ্বারা সৌরশক্তিকে আবদ্ধ করে রেখে দিলাম বা স্থানান্তরিত করলাম বা তার মধ্যে সঞ্চয় করে রাখলাম। এবার সেই সৌরশক্তিটা করবো কি? সেই সৌরশক্তিটা আমাদের যেটা করতে সাহায্য করছে সেটা হয়ে যাচ্ছে আমাদের, এবার এটা এই যেমন ফার্স্ট পয়েন্ট ছিল, সেই পয়েন্টটা লেখা হলো, এবং সেই পয়েন্টটা লেখা নিয়ে তারপরে তাদের ব্যাখ্যাটা কিন্তু এরকম ভাবে আমি কিন্তু লিখলাম, এটা শর্টকাটে। তোরা কিন্তু ব্যাখ্যাটা একদম যেমন আছে থরলি ভাষায় বুঝে সেটাকে কিন্তু একদম লিখবি, পরিষ্কার আশা করি। নেক্সট দ্বিতীয় যে পয়েন্টটা হবে, এবার সৌরশক্তি, এবার পয়েন্ট বাই পয়েন্ট, মানে এইটা হচ্ছে তার জন্য এইটা হবে এইরকম ভেবে, তো মানে পয়েন্ট বাই পয়েন্ট এক একটা করে এগোবে। তার মানে দ্বিতীয় পয়েন্টে কি হবে, সৌরশক্তিটা আবদ্ধকরণ করেছে, তাহলে এবার এটাকে বলা হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়। অর্থাৎ ক্লোরোফিলের সক্রিয়করণ মানে কি বুঝবো, এইখানেই তখন আসে ওই সূর্য থেকে যে প্রাপ্ত শক্তিটা আমরা শোষণ করেছিলাম, সেই শোষণটার জন্য যে শক্তিটা তার মানে রেখে নিয়ে করবোটা কি, সেটাই আমরা এখানে এবার দেখব। তাহলে এবার ক্লোরোফিলের সক্রিয়করণ ঘটবে। এবার ক্লোরোফিলের সক্রিয়করণ ঘটবে, ক্লোরোফিলের সক্রিয়করণ অর্থাৎ এই যে সূর্য থেকে যে আমরা শক্তিটা পেয়েছিলাম, সেই শক্তিটা দিয়ে আমরা করবো এই ক্লোরোফিলের সক্রিয়করণটার জন্য। এবার আমরা যেমন ভাষা ইনক্লুড করা দরকার, এই যে সৌরশক্তি থেকে প্রাপ্ত যে শক্তি আমরা আবদ্ধ করলাম, সেটা ক্লোরোফিল কণা শোষণ করে কি হবে, নিজে থেকে উত্তেজিত হবে। উত্তেজিত হওয়া বা যাকে বলবো একটা বৈজ্ঞানিক ভাষায় এক্সাইটেড স্টেটে চলে যাবে। তো এখানে ক্লোরোফিলটা সেখান থেকে তাদের সক্রিয়করণ করবে এবং আস্তে আস্তে সেটা একটা ইলেকট্রন ত্যাগ করে, তাই এটাকে সক্রিয়করণ বলা। মানে এখান থেকে ফোটন কণা থেকে একটা ইলেকট্রন সরে যাওয়া, অর্থাৎ তার মানে সে আনস্টেবল হয়ে যাবে। তাহলে সেখান থেকে তার শক্তি আলাদা একটা পর্যায়ে আসবে, যে কারণে বা বল বা ক্লোরোফিল বল যে ওই সূর্য থেকে প্রাপ্ত শক্তিটা শোষণ করেছিল সক্রিয় করবে। কিভাবে ঘটলো, ওই যে আমাদের সৌরশক্তি এসেছিল, সৌরশক্তি যে পেয়েছিলাম, সেই সৌরশক্তিটা আমাদের এফেক্ট করছে কার উপরে, ক্লোরোফিলটার উপর। সেই ক্লোরোফিল, ওই যে প্রাপ্ত যে ফোটন কণা, এই ক্লোরোফিল এই যে এর উপর যে ফোটন কণা রয়েছে, সেই ফোটন কণা থেকে একটা ইলেকট্রন, এই যে ইলেকট্রন এই একটা ত্যাগ করে দেয়, ত্যাগ করে এই শক্তি স্তরটা নিম্ন হয়ে যায়। তাহলে শক্তি স্তর নিম্ন, শক্তি স্তরটা কমে এলো, এই মিস্টেক হয়ে যাচ্ছে, শক্তি স্তরটা নিম্ন হলো, এবং সেই শক্তি স্তরটা কমে যাওয়ার পরে যে কারণে আমরা ডাইরেক্ট দেখতে পাই আমাদের এই ক্লোরোফিলটা কিন্তু রেজাল্টে
সক্রিয় হয়ে ওঠে। মানে এত কিছুর পিছনে একটাই টার্গেট ছিল, ক্লোরোফিলকে উত্তেজিত করা বা সক্রিয় করা। পরিষ্কার? এবার ক্লোরোফিল যে সক্রিয় হয়ে গেল, তখনই আমাদের মাথায় ওই একটা জিনিস স্টাক করবে, সালোক সংশ্লেষে যেটা আমরা জেনেছিলাম, বাইরে থেকে সৌরশক্তি, বাতাস থেকে বল, CO2 সংগ্রহ করা। CO2টা তো এখন লাগছে না, কারণ ওটা রাতের ব্যাপার, ওটা রাতে নিয়ে চিন্তা করতে। তাহলে সারাদিনে মাটি থেকে যে প্রাপ্ত যে জল বা বাষ্পীয় জলীয় বাষ্পের মাধ্যমে বল, মানে যেভাবে উদ্ভিদ জল সংগ্রহ করে, এবার সেই জলটার উপর যে কাজটা করবে। কারণ আমরা পড়েছিলাম আলোক বিক্রিয়া, আলোক দশা মানে কি, সেখানে জারণ ঘটবে। কার জারণ ঘটবে? জলের। তাহলে উদ্ভিদ এবার যে জল সংগ্রহ করে রেখেছে, সেই জলের ওপর এই ক্লোরোফিল যে সক্রিয় হয়ে রয়েছে, এই ক্লোরোফিল সক্রিয় হয়েছে, তার এফেক্টটা পড়বে আমাদের জলের উপর। বুঝা গেছে? তাহলে সেই জলের ওপরে যে এফেক্টটা ফেলবে, সেই এফেক্টের জন্য আমাদের দেখা যাবে এই জলের বিশ্লেষণ। এই প্রশ্নটাই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে বিশ্লেষণ। তাহলে এই বিশ্লেষণটাকেই বলা হচ্ছে আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। এই এত প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এখানেই আছে। তাই প্রশ্নটাকে অনেক সময় কথা লেখার জন্য বলে দেওয়া হয় জলের আলোক বিশ্লেষণ। কেন? কারণ এটা জলের জন্যই ঘটছে, বা এটাকে ইংরাজিতে বলা হচ্ছে ফটোলাইসিস। অনেক সময় ইংরাজিতে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেন, ফটোলাইসিস। এক সেকেন্ড। ফটোলাইসিস, জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস মানে আমরা আগেই জেনে নিয়েছি সংজ্ঞাটা। তাই আমরা আগেও যদি জেনে রাখি, তার মানে আমাদের দ্বিতীয়বার আর জানতে হবে না, সেই সংজ্ঞাটাকে লিখে দিলেও এই পয়েন্টটা চলবে। তার সাথে সাথে খালি হিল বিকারকের কথাটা অ্যাড করতে হবে, কারণ ওখানেও কিন্তু ওই জলের ওই সক্রিয় ক্লোরোফিল ছাড়াও আরো কিছু কিছু বিকারক রয়েছে, যেগুলো কিন্তু আমাদের ফটোলাইসিসে সাহায্য করে। তাই পয়েন্টার নামে কিন্তু দেওয়া হয়েছে 3 নম্বর পয়েন্ট, ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ। তাহলে তোরা দুটো মিনিট লিখিস। তাহলে এই জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস, এইটাকেই আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস ঘটনাটা যে আমাদের 3 নম্বর পয়েন্ট, কারণ কি হয়েছিল, সক্রিয় ক্লোরোফিল ছিল। সক্রিয় ক্লোরোফিল মানে কি করবে, উদ্ভিদ দ্বারা সংগৃহীত যে জল, সেটা ওই সক্রিয় ক্লোরোফিল দ্বারা বিশ্লেষিত হবে, যেমন ভাবে পয়েন্টে জেনেছিলাম। এবং জলের সংকেত ছিল H2, তাই তো? এটা সবাই আগের ভাগে জানিস। এবার এটাকে যদি আমরা আয়নিত করি, তার মধ্যে কি উৎপন্ন হয়? H+, আর সাথে OH- উৎপন্ন হয়, এবং সাথে সাথে কিছু ইলেকট্রনও কিন্তু ত্যাগ হচ্ছে এর সাথে সাথে। তো পরীক্ষাটা এরকম ভাবেই দিয়ে দিয়েছে। তাই এখানে কিন্তু ডাইরেক্ট আমরা জলের আলোক বিশ্লেষণ বলতে জলের আয়নিত অবস্থা। তাই ওই H+টাকে হাইড্রোজেন আয়ন বলে, OH- আমাদের হাইড্রক্সিল আয়ন। তাহলে এইভাবে যে আয়নিতকরণ, তাহলে এই বিক্রিয়াটাকে, সেই কারণে জল বিশিষ্ট হয়ে যাওয়াটাকেই বলা হয় আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। তাহলে সূর্য থেকে প্রাপ্ত যে শক্তি জন্য ক্লোরোফিল সক্রিয় হলো, সেই সক্রিয় ক্লোরোফিল দ্বারা জলের অণু বিশিষ্ট হয়ে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, তখন তাকে আমরা বলছি জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। বিজ্ঞানী রবার্ট হিল প্রথম এই বিক্রিয়াটি দেখেছিলেন বলে, এই বিক্রিয়াটিকে দেখেছিলেন বলে এই বিক্রিয়াটাকে প্লাস অবলিক দিয়ে হিল বিক্রিয়াও বলা হয়। এটা কিন্তু কিসের জন্য ঘটলো? সূর্যালোক দ্বারা সক্রিয় ক্লোরোফিলের জন্য। আশা করি পয়েন্টটা সবার ক্লিয়ার। মানে এর থেকে সহজ আর কোনোভাবে বলা যাবে না। এই এই তো প্রসেস, এটা অলরেডি জেনেছিলাম, এখন আর একবার বিশ্লেষণের মাধ্যমে জেনে, এটা আমাদের আলোক প্রক্রিয়ায় রাখবো। এবং প্রকৃতিতে প্রাপ্ত এই হিল বিকারক, বিকারক মানে কি, বিক্রিয়ায় যে অংশগ্রহণ করে বিক্রিয়ার হারটাকে এগোচ্ছে, এটা মনে রাখবে। বিক্রিয়ার হারটাকে আমাদের ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তো সেটা হয়ে যাচ্ছে হিল বিকারক। যেমন NADP-টা NADP প্লাস এখানে আকারে রয়েছে, কারণ এটা একটা আয়নিত অবস্থাটা এখানে চিহ্নিত করেছে। এটা কিন্তু একটা প্রাকৃতিক বিকারক। কৃত্রিম হিল বিকারকও রয়েছে, সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরো বা ফেরিক, এখানে ফেরিসায়ানাইড।
পটাশিয়াম ফেরিসায়ানাইড কিন্তু আমাদের কৃত্রিম হিল বিকারক, প্রাকৃতিক হিল বিকারক হচ্ছে এনএডিপি প্লাস। ওই এনএডিপি যেটা বলেছিলাম, এনএডিপি জারিত হয়ে তারপরে তো দেখবি এনএডিপি এইচ প্লাস হাইড্রোজেন আয়নটাকে মেন মুক্ত করবে বা আলাদা করবে, কারণ ওই হিল বিকারক হিসাবে কিন্তু এনএডিপি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ওটাই হচ্ছে আমাদের ফাইনাল ওই হিল বিকারকটাই আমাদের শেষ এই সালোক সংশ্লেষের আলোক প্রক্রিয়ার শেষের কয়েকটা ধাপে কিন্তু সাহায্য করবে, যেখানে আমাদের অন্তিম পদার্থের যে সৃষ্টিটা হয়ে যাবে। অন্তিম পদার্থ মানে ফাইনাল যে প্রোডাক্টগুলো, এবার আউটপুটটা দেখতে হবে। এখানে 4 নম্বর পয়েন্ট আলাদা করে আমাদের যে যে জিনিসগুলো তৈরি হলো সেই অন্তিম পদার্থের সৃষ্টিগুলো এখানে অন্তিম পদার্থের সৃষ্টি। তাহলে যে ফাইনাল যে এবার আউটপুট, আমি আউটপুট বলেই লিখছি যাতে তোদের আরো ভালো করে। তাহলে ফাইনাল যে এবার আউটপুট গুলো অন্তিম পদার্থের সৃষ্টি, তাহলে প্রথমত আমাদের কি হয়েছে, জল বিশ্লেষিত হয়ে আমাদের এইচ প্লাস আর ওইচ মাইনাস উৎপন্ন করেছে। টার্গেট হবে আমাদের ওইচ এর, টার্গেট হবে আমাদের ওইচ এর, কারণ এখানে জলের যে ফটোলাইসিসে ওইচ মাইনাস উৎপন্ন হচ্ছে সেটা দুটো ক্ষেত্রে আমাদের হেল্প। একটা হচ্ছে অক্সিজেন উৎপাদন, আর একটা হচ্ছে এনএডিপি জারণ। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ এখানেও দুটো কিন্তু সাব কেস চলে আসছে, যেটায় 1 নম্বর দেখা যাচ্ছে অক্সিজেন উৎপাদন হচ্ছে, আর একটাতে আমাদের দেখা যাচ্ছে এনএডিপি জারণ হচ্ছে। অর্থাৎ এইভাবে মনে রাখ, একটা জারণ ঘটছে, একটা বিজারণ হচ্ছে। এইভাবে এই বিজারণ কথাটা উল্লেখ করাই আছে। উৎপাদন মানে অক্সিজেন তৈরি, মানে অক্সিজেন যেখানেই তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের জারণ। ব্যাস এইভাবে মনে রাখলেই আমাদের কাছে এনাফ। তো অক্সিজেন উৎপাদন আর এনএডিপি বিজারণ, তার মানে আমাদের এবার যে বিক্রিয়া থেকে এইচ প্লাস আর ওইচ মাইনাস উৎপন্ন হলো, এই আগেই যেটা লিখলাম, জলের অণু বিশ্লেষিত হয়ে এই যে এইচ প্লাস আর ওইচ মাইনাস উৎপন্ন হলো, এবার এদের দুজনেরই ব্যবহার আছে। এইচ প্লাস যে উৎপন্ন হয়েছে সেটা আমাদের ওই এনএডিপির বিজারণে সাহায্য করবে, কারণ বিজারণ মানে কি বলেছি, হাইড্রোজেন যুক্ত হবে। এই যে এইচ প্লাসটা, এই হাইড্রোজেন আয়নটা এনএডিপির সাথে যুক্ত হয়ে আমাদের এনএডিপি এইচ তৈরি করবে। এনএডিপি এইচটা তৈরি করবে। এখানে সাধারণ বিক্রিয়ার মাধ্যমে দেখিয়ে দিতে পারি যে লাস্ট পয়েন্টটা খুব ইজি, যে আমাদের ওই জলের বিশ্লেষণের ফলে আমাদের যে উৎপন্ন এইচ প্লাস আয়ন, এই এনএডিপি এনএডিপি প্লাস আমাদের যে হাইড্রোজেন আয়নটা উৎপন্ন হচ্ছে, এটা সিম্পল আমরা যদি এরকম ভাবে দেখি, প্লাস কিছু ইলেকট্রন নিয়ে ইলেকট্রন সহকারে আমাদের কিন্তু NADPH প্লাস আমাদের কিন্তু H প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে আমাদের কাছে সাধারণ একটা ওভারভিউ এই বিক্রিয়াটা। এইটা সাধারণ লিখলেও চলবে, কয়েকটা ইলেকট্রন লাগছে না লাগছে সেটা না লিখলেও চলবে। এইটা হচ্ছে আমাদের কাছে সাধারণ ওভারভিউ, যেখানে কিন্তু ওই এনএডিপিটা বিজারণ ঘটছে, অর্থাৎ হাইড্রোজেন আয়নটা এখানে যে তৈরি হয়েছিল সেই হাইড্রোজেন আয়নটা আমাদের এনএডিপির সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন যুক্ত হওয়া। হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি, বিজারণ। তো সেই বিজারণ ঘটে। লাস্ট পয়েন্টটা কেন বলে দিলাম, কারণ ওটা আমাদের হাতের কাছে ছিল, এই এনএডিপির বিজারণ। এনএডিপি এই উৎপন্ন হওয়ার কারণ ওটাই পরের কাজে লাগলো। নেক্সট আমাদের কাছে যে উৎপন্ন হওয়া যে অক্সিজেন, সেই অক্সিজেনটাই আমি জন্য যেটা বলে দিয়েছিলাম, সেই উৎপন্ন হওয়া অক্সিজেনের জন্য আমাদের যে ওইচ মূলকে তৈরি হয়েছিল, সেই ওইচ মূলকটার হাইড্রক্সিল অণুর জন্য যে আমরা নিয়েছিলাম ইলেকট্রন, এই ওইচ মাইনাস থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে এই কিন্তু ওইচ ব্লক তৈরি করে, এখানে ইলেকট্রন ত্যাগ ঘটলো, ইলেকট্রন ত্যাগ করে এ ওইচ মূলক তৈরি করলো, এবং সেই 4টে ওইচ মূলক যদি আমরা নিই, সেই 4টে ওইচ মূলক বিশ্লেষিত হয়ে পরে কি হয়েছে, অণু জল আর 1 অণু অক্সিজেন তৈরি করবে। হিসাব দেখ, 2 দুগুণে 4, 4টে হাইড্রোজেন, 2টো অক্সিজেন, আর এখানে 2টো অক্সিজেন, টোটাল হয়ে গেল 4টে অক্সিজেন। 4টে অক্সিজেন, 4টে হাইড্রোজেন, তার মানে এখান থেকে অক্সিজেন উৎপাদনটা আমাদের OH ঘটালো, আর এনএডিপির বিজারণটা আমাদের হাইড্রোজেন। তাহলে হাইড্রক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন দুটোরই কিন্তু ব্যবহার আছে, একটা কিন্তু অক্সিজেন উৎপাদন করবে আর একটা এনএডিপি। নেক্সট হবে আমাদের যেটা ফাইনাল পয়েন্ট, সেটা হয়ে যাচ্ছে আমাদের যে পদ্ধতিটার জন্য সবকিছু বলা হলো, সেইটা হয়ে যাচ্ছে আমাদের এই উদ্ভিদের যে প্রাপ্ত যে শক্তি, যা আমাদের মেন টার্গেট পয়েন্ট, সেটা হয়ে যাচ্ছে আমাদের এটিপি।
সেই এটিপি তৈরি করার জন্য আমাদের যে পদ্ধতি বা ফটোফসফোরাইলেশন সেটা করছি। এটাই হয়ে যাচ্ছে আমাদের সালোক সংশ্লেষের আলোক দশার ফাইনাল স্টেজ, যেখানে এডিপি থেকে এডিপি তৈরি হয়। কিভাবে? ওই যে আমাদের এনএডিপি বিজারণ ঘটেছিল, ওই যে সক্রিয় ক্লোরোফিল থেকে আস্তে আস্তে জল বিশ্লেষিত হলো, জল বিশ্লেষিত হয়ে H প্লাস OH মাইনাস উৎপন্ন হলো, এনএডিপি বিজারণ। এনএডিপি দ্বারা ওই ইলেকট্রন বাহক দ্বারা এনএডিপিটা গৃহীত করে নির্গত ইলেকট্রনের মধ্যে যে শক্তি নির্গত হয় তার মধ্যে ফাইনাল যে বিষয়, সেই ইলেকট্রন ত্যাগের বা ত্যাগ হওয়া যে ইলেকট্রন তার শক্তি নির্গত করে নতুন একটা আইটেম আসছে, সেটা হয়ে যাচ্ছে, যেটা মনে রাখতে হবে, এটিপি এজ সেচক। এটিপি এজ সেচক। এই এটিপি এজ উৎসেচকটাই আমাদের কিন্তু ইলেকট্রন শক্তি নির্গত করার সময় ব্যবহৃত হয়, এবং সেই এটিপি এজ উৎসেচকটা যেই মুহূর্তে শক্তি নির্গত করার সময় ব্যবহৃত হলো, যার ফলে এডিপির সাথে পয়েন্ট এখানে ডাইরেক্টলি আসছে, যেই মুহূর্তে এটা উৎসেচক আকারে ব্যবহৃত হওয়ার সময় এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, যেটা উদ্ভিদে অলরেডি প্রেজেন্ট ছিল, সেই অ্যাডিনোসিন ডাইফসফেট এবং এর সাথে এক অনুফসফেট বা ফসফেট গ্রুপ বলতে পারিস শক্তি রূপে, বা অজৈব ফসফেট বলতে পারিস, বা তার সাথে ফসফেটকে সহজে শর্টকাটে এখানে ফসফেটকে আমরা পিআই বলেও লিখতে পারি। তাহলে এই এডিপির সাথে ফসফেট যুক্ত করে আমাদের এখানে তৈরি হয় কি, যেটা আমরা জেনেছিলাম ফটোফসফোরাইলেশন এটিপি। যেটা বলতে চাইছিলাম, আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেটা বা যা উৎপন্ন হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তো এই পদ্ধতিটাকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। এটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিস, মাথায় ঢুকিয়ে এনে আশা করি কারোর আর কোনো সমস্যা নেই। তো যেটা থেকে আমাদের তৈরি হলো ফাইনাল টার্গেট, এডিপি থেকে এডিপি তৈরি, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি। আলোক দশায় যে উৎপন্ন হলো এনএডিপি এইচ প্লাস, তুই যত বলবি এটা তাহলে দাদা তাহলে ব্যবহার কোথায়, এই যে তুমি যেটা করালে সালোক সংশ্লেষের জন্য এনএডিপি এইচ প্লাস যেটা, এইটা তাহলে ব্যবহার, এই যে এটা উৎপন্ন হলো এটার ব্যবহার তাহলে কি হবে, তাহলে এইটা কিন্তু আবার এর কাজ কিন্তু আবার ফাইনাল লাস্ট পর্যায়ে, অর্থাৎ অন্ধকার দশায়, এই কিন্তু আবার অন্ধকার দশায় প্রয়োজন, মানে এর কাজ এখানেই শেষ, আলো কিন্তু এতটা এগিয়ে দিয়ে চলে গেল, বাকি কিন্তু এবার যা হবে অন্ধকার দেখে। এটাই ছিল আলোর কাজ। আলোর দশায় আলোর সংশ্লেষ যে ঘটবে, উদ্ভিদের দেহে যে সময় যে শক্তি নির্গত করেছে, ইলেকট্রন থেকে শক্তি নির্গত করার সময় এই এনএডিপি দ্বারা বিজারিত হলো, তো ওই এনএডিপি বিজারিত হয়ে এনএডিপি এইচ আর এইচ প্লাস আয়ন উৎপন্ন হলো, সেই সময় থেকে যে ইলেকট্রনটা বেরিয়েছিল সেই ইলেকট্রনটা ত্যাগ করে নিম্ন শক্তি স্তরে আসার সময় এই আমাদের এডিপির সাথে, এটা এই এডিপিটা, এটা উদ্ভিদ দেহে, এটা তুই এগুলো প্রাণীদের বল, উদ্ভিদ দেহে বল, এগুলো কিন্তু সেই মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়াতে কিন্তু তোরা কিন্তু এবার জানবি, মাইটোকন্ড্রিয়া পড়েছিস, সেই এটিপি বা শক্তিঘর মাইটোকন্ড্রিয়াটাকে বলা হয়। তেমনই উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এই শক্তি উৎপাদন করার জন্য এডিপি ওদের দেহের মধ্যে প্রস্তুত, এবং এদের সাথে এই অজৈব ফসফেটটা, এটাকে পিআই মানে হচ্ছে ফসফেট, শর্টকাটে পিআই লেখা হয়, এটা মানে ফসফেট, এই একটা এটা ডাই ফসফেট, ডি ফর ডাই, ডি থেকে ডাই হচ্ছে, এখানে ডাই ফসফেট থেকে এখান থেকে আমাদের ট্রাইফসফেট তৈরি হয়, মানে একটা ফসফেট গ্রুপ জাস্ট যুক্ত হয়ে যাওয়া, এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। ব্যাস, এটাই ছিল আমাদের সালোক সংশ্লেষের আলোক দশা। এটা বুঝলে পারবি তো লিখতে? এটা একটু জোরে বল, মানে কনফিডেন্স সহকারে, মানে অর্ধেক লিখতে লিখতে স্যার ঘন্টা পড়ে গেল ওরকম ভাবলে কিন্তু হবে না, শেষ করে আসতে হবে।
মানে সেরকম প্র্যাকটিসও চাই, একটু সময় ধরে সেগুলোকে যেন ভালো করে মনে করে যেন লেখা হয়। শর্টকাটে বলে দিলাম, জাস্ট পয়েন্টগুলোকে মাথায় রাখবি, দেখবি তুই নিজেই ভাষা দিয়ে লিখে ফেলতে পারছিস, কিচ্ছু মুখস্থ করতে হবে না ডিটো, জাস্ট আমার পয়েন্টগুলোকে মনে করবি যেভাবে বললাম, যেভাবে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্ট ভাবে সেগুলোকে লিখে দিবি, তাহলেই হবে। অন্ধকার দশা মানে হচ্ছে এখানে আলোর কোনো ব্যবহার নেই, তাই এখানে এই বিক্রিয়াটাকে বা প্রক্রিয়াটাকে অনেক সময় কিন্তু আলোক নিরপেক্ষ দশাও বলে। তাহলে মানে বুঝতেই পারছি আলোর উপস্থিতি নেই, তাই এটাকে আলোক নিরপেক্ষ দশা বলা হচ্ছে। যদিও দশা 10 বানিয়ে দিয়েছি, এক সেকেন্ড এটা ঠিক করে নিলাম, দশাকে 10 মনে হচ্ছে। আলোক নিরপেক্ষ দশা বা এটাকে আমরা যেটাকে বলছি সালোক সংশ্লেষে অন্ধকার দশা। তো এখানে ঘটবে কি? প্রথমত যে সালোক সংশ্লেষের আলোক দশাটা ঘটেছিল সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। এটা করছে, এটার স্থান হচ্ছে, মানে যেমন আমাদের ঠিকানা যেমন বলি, এটার স্থান হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা, ধাত্র বা স্ট্রোমা যেমন পড়েছিলি সেইটাই, সেই স্ট্রোমার কথাই বলা হচ্ছে প্লাস্টিডের। তাহলে এটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে আমাদের কিন্তু এই বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, এবং এই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে যে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে তাহলে সেটা প্রথমত করবে কি? সালোক সংশ্লেষের আমাদের অন্ধকার দশাটা প্রথমেই জেনেছিলাম, এখানে কি ঘটবে? CO2 বিজারিত হয়ে গ্লুকোজ বা শর্করা তৈরি করবে, যেটা উদ্ভিদে শক্তি হিসাবে কাজ করবে, খাদ্য শক্তি হিসাবে। তার মানে এখানে আমাদের CO2 সংগ্রহ করতে হবে। তাই আমাদের প্রথম পয়েন্টটা হবে আমাদের এই বিক্রিয়ার শুরুতে CO2 স্থিতিকরণ বা মানে আবদ্ধকরণ বলতে পারিস, বা সংবন্ধকরণ বা সংগ্রহকরণও বলতে পারিস, যেটা ইচ্ছে। তাই এটাকে বলা হচ্ছে CO2 এর কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ বা স্থিতিকরণ বা সংগ্রহকরণ। বিক্রিয়ার মধ্যে সর্বপ্রথম যেটা ঘটেছিল, উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য মাটি থেকে জল, খনিজ লবণ এবং বাতাস থেকে CO2 সংগ্রহ করে এবং সৌরশক্তির মাধ্যমে ক্লোরোফিলের দ্বারা যে খাদ্য তৈরি করে বা গ্লুকোজ খাদ্য হিসাবে তৈরি করে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ ছিল। তাহলে সেই CO2টা কিন্তু উদ্ভিদ তার বাতাস থেকে সংগ্রহ করেছে। এবার করবে কি? আবদ্ধ করবে কিভাবে? এটাই বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে ঠিকানা লিখে দিয়েছি প্রথমত, কোথায় করছে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। তাহলে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে উদ্ভিদ প্রথমত তার মধ্যে থাকা RUBP অর্থাৎ আমাদের রাইবিউলোজ বিসফসফেট দ্বারা, এটার মাধ্যমে রাইবিউলোজ বিসফসফেটের মাধ্যমে কি হয়ে যাচ্ছে রে? রাইবিউলোজ বিসফসফেট, ওটা আমার টেকনিক্যাল প্রবলেম। রাইবিউলোজ বিসফসফেটের মাধ্যমে CO2 কে কিন্তু গ্রাহক হিসাবে ব্যবহার করে। অর্থাৎ CO2 কে ডাকার জন্য ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে কিন্তু একটা কি বলবো প্রসেস আছে। অর্থাৎ এই RUBP-র মাধ্যমে কিন্তু উদ্ভিদ CO2 কে তার গ্রাহক হিসেবে ব্যবহার করে তা সংগৃহীত করার জন্য কি করবে? RUBP-টা ব্যাপন পদ্ধতিতে CO2-র সাথে বিক্রিয়া করে 6 কার্বনযুক্ত অরবিটাল বিসফসফেট তৈরি করে। অর্থাৎ কি ঘটছে? ক্লোরোফিলের স্ট্রোমার মধ্যে এই যে RUBP প্লাস আমাদের 6 অণু কার্বন ডাই অক্সাইড যে গ্রাহক হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেই 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং এই RUBP তাদের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে হচ্ছে 6 অরবিটাল বিসফসফেট তৈরি হচ্ছে। তাহলে প্রতিটা পয়েন্ট কিন্তু সাবধান। প্রথমত বিক্রিয়া কি ঘটলো? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে উপস্থিত যে আমাদের গ্রাহক হিসাবে CO2 বা আমরা বলতে পারি আরবিউলোজ বিসফসফেট বা RUBP, সেটা CO2-র গ্রাহক হিসাবে কাজ করছে। গ্রাহক মানে কি? যেমন আমরা বিভিন্ন দেখি গ্রাহক সেবা কেন্দ্র বা কাস্টমার কেয়ার, তাই তো? গ্রাহক সেবা কেন্দ্র বলি।
যেগুলো দেখবি বিভিন্ন ব্যাংকে বল বা বিভিন্ন সিমের সার্ভিসে বল, তাদের মধ্যে দেখা যায় যে সেই গ্রাহক হিসাবে কিন্তু আমাদের রয়েছে আরইউবি। সেই আরইউবিবি কিন্তু ওই CO2 কে কাছাকাছি এসে তাদের সাথে বিক্রিয়া ঘটিয়ে রেজাল্ট হিসাবে আমাদের কিন্তু এই 6 অরবিটাল বিসফসফেট তৈরি করছে। এটাই আমাদের নেক্সট পয়েন্টে কাজে লাগবে, কারণ এই 6 অরবিটাল বিসফসফেটটা আবার নতুনভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই 6 অরবিটাল বিসফসফেট তৈরি করার জন্য আমাদের যেটা দরকার হয় সেটাকেই বলা হচ্ছে রুবিস্কো। এর নামটা বেশ একটু মজার মাধ্যম করে পড়িস, রুবিস্কো, অর্থাৎ রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ অক্সিজেনেজ। তাহলে এই নামটা অনেকটা এতটা অব্দি পুরো সেম আরইউবিবির মতো, রাইবিউলোজ বিসফসফেট। ঠিক আছে, এটা পুরো একদম আরইউবিবির মতনই, এতটা অব্দি পুরো সেম, খালি লাস্টের দিকে এই দুটোর জন্য চেঞ্জ হয়ে গিয়ে নামটা আসছে কার্বক্সিলেজ অক্সিজেনেজ। খালি নামটা এটুকু পরিবর্তন হচ্ছে। কিভাবে নামটা কিন্তু মনে রাখার চেষ্টা করি, একটু মিস্টেক হয়ে গেল তারা। অক্সিজেনেজ, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ কিন্তু এই বিক্রিয়াটার একটা অন্তর্বর্তী যৌগ হিসাবে কাজ করে, যা বা বল এটা উৎসেচক দ্বারা কিন্তু পরিচালিত হয়ে আরইউবিপির সাথে CO2 বিক্রিয়া করে আমাদের 6 অরবিটাল বিসফসফেট তৈরি। প্রথমত কাজ বোঝা গেছে। ফার্স্ট পয়েন্ট বলা হয়েছে CO2 এর স্থিতিকরণ, অর্থাৎ CO2 কে কিভাবে স্থিতি করব, একটা যৌগ আকারে তার মধ্যে কি করলাম, আরইউবিপির সাথে CO2 এর বিক্রিয়া ঘটিয়ে 6 অরবিটাল বিসফসফেট। প্রথমটা নিয়ে আশা করি কারোর কোনো অসুবিধা নেই, কারণ এটা থেকেই আমাদের নেক্সট জিনিসে প্রসিড করবে। এবার প্রত্যেকটা বিক্রিয়ার ফলে যে প্রোডাক্ট তৈরি হবে সেটাই কিন্তু নেক্সট বিক্রিয়াতে আমাদের কাজে লাগবে, এইভাবে মনে রাখবে। মানে এটা থেকে যা উৎপন্ন হলো এটা কিন্তু পরবর্তীটায় গেল। তার মানে এখানে যে 6 অরবিটাল বিসফসফেট মানে 6 অরবিটাল বিসফসফেট যে তৈরি হয়েছে সেটাই আমাদের তার মানে নেক্সট বিক্রিয়ায় বা নেক্সট স্টেপে যাওয়ার একটা আমাদের কাছে চাবিকাঠি। তো নেক্সট বিক্রিয়াতেই বলা হচ্ছে নতুন যে নামটা আসছে PGA, অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড এর তৈরি। PGA তৈরি বা বা এটাকে একটু সুন্দর ভাষায় বলা যেতে পারে সংশ্লেষ। কি থেকে তৈরি হবে এবার আসছে, তাহলে PGA তৈরি বা সংশ্লেষ। এই PGA মানে কি, নামটা বলে দিই, এটার মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা তৈরি হবে কি করে এটা জানা যাক। আগে CO2 এর সম্বন্ধকরণে বা সংগ্রহকরণে আমরা দেখতে পেলাম আরইউবিপির সাথে বিক্রিয়া ঘটে 6 অরবিটাল বিসফসফেট তৈরি হচ্ছে। এটা খুব কিন্তু চরিত্রতে অস্থায়ী। কেন বলছি, কারণ এটা কিন্তু ভেঙে গিয়ে আবার নতুন একটা যৌগ গঠন করে ফেলতে পারে, মানে খুব যাকে বলে সেন্সিটিভ প্রকৃতি, মানে যে কোনো মুহূর্তে এটা কিন্তু আলাদা হয়ে যাবে। তাই বলা হচ্ছে যে এই অস্থায়ী 6 অরবিটাল বিসফসফেটটা কিন্তু দ্রুত ভেঙে গিয়ে 3 কার্বন যুক্ত আমাদের ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। মানে এই অরবিটাল বিসফসফেট থেকেই আমাদের নেক্সট বিক্রিয়ার জন্য PGA এটা ভেঙে গিয়ে কিন্তু PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। ক কার্বন যুক্ত হবে, এটা 3 কার্বন যুক্ত, অর্থাৎ ব্র্যাকেটে 3CO লিখতে পারিস 3 কার্বন বোঝানোর জন্য, অথবা না রাখলেও চলবে। ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে এবং বাতাস থেকে যে আমাদের পর্যায়ে CO2, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড যে তৈরি হলো এর জন্য কিন্তু আমাদের বাতাস থেকে CO2টা সংবন্ধকরণ হয়। অর্থাৎ সংবন্ধকরণ মানে বলতে চাইছি, বন্ধকরণ আগে লিখে দিই, সংবন্ধকরণ ঘটে, অর্থাৎ এটার মানে বলতে চাইছি কোষের মধ্যে CO2 কিন্তু শোষিত হয়ে যায়। অর্থাৎ CO2 ফার্স্টে একটা গ্রাহক হিসাবে কাজ করছিল, আরইউবিপির সাথে বিক্রিয়া করে অরবিটাল বিসফসফেট তৈরি করলো, এখন সেই অরবিটাল বিসফসফেটটা ভেঙে গিয়ে PGA তৈরি করেছে, মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করেছে। সেই ফসফোগ্লিসারিক অ্যাসিড কিন্তু আবার CO2 এর সাথে বলতে চাইছি কেন, মানে CO2 কে
কোষের মধ্যে শোষিত হওয়াতে সাহায্য করছে, যাকে আমরা পরিষ্কার কথায় বলতে চাইছি কার্বন অঙ্গীভূত। কার্বন ডাই অক্সাইডের কিন্তু কার্বন অঙ্গীভূত হওয়া, সেই কার্বন অঙ্গীভূত হওয়ার প্রক্রিয়াটাই এখানে আমাদের বলে দেওয়া হচ্ছে, প্রক্রিয়াটাকে অঙ্গার আত্তীকরণ। তাহলে প্রশ্ন আসতে পারে যে অঙ্গার আত্তীকরণ সালোক সংশ্লেষের কোন প্রক্রিয়া দেখা যায়? এটা কিন্তু হয়ে যাবে সালোক সংশ্লেষের আলো সাপেক্ষ দশা বা অন্ধকার দশা। কোথা থেকে বা কত নম্বর এটাও বলতে পারি, বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার সময়, যেখানে কোষস্থ যৌগ হিসাবে কিন্তু এই পিজি এর মধ্যে কার্বন অঙ্গীভূত হয়, এটাকেই বলা হচ্ছে অঙ্গার আত্তীকরণ। এই যে পিজিএ তৈরি হলো, তার মানে এই কিন্তু আমাদের নেক্সট প্রক্রিয়ায় বা নেক্সট ধাপে যাওয়ার চাবিকাঠি। সেই পিজিএ যে তৈরি হয়েছে, এবং সেই মনে কর সালোক সংশ্লেষের আলোক প্রক্রিয়ায় আমরা এই জেনেছিলাম না এই এনএডিপি এইচ প্লাস উৎপন্ন হয়েছে, এনএডিপি এইচ প্লাস, সেইটা আমি বলে দিয়েছিলাম অন্ধকার দশায় কাজে লাগবে। এবার এর ব্যবহার আসতে চলেছে। তাহলে 3 নম্বর পয়েন্টটা হবে আমাদের রেডি হলো, সেই পিজিএ তৈরি হয়েছে, এবার পিজিএ এর বিজারণ করবে। কেন বিজারণ করবে বলে দিচ্ছি। সালোক সংশ্লেষের আলোক দশায় আমাদের তৈরি হয়েছিল প্রোডাক্টটা কি, NADPH প্লাস H প্লাস। এই যে H প্লাসটাকে তোরা দেখতে পাচ্ছিস, এই H প্লাসটাই আমাদের ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ এই যে বিক্রিয়াটাতে আমাদের যে বিজারণ ঘটবে তাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখা যাবে কেন বলছি। ফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক দশায় যে উৎপন্ন হয়েছিল যে এটিপি, এই আলোক দশা থেকে এই দুটো জিনিস নেওয়া হচ্ছে যেটা অন্ধকারে কাজে লাগে। তাহলে আলোক দশায় থাকা এই এনএডিপি এইচ আর এইচ প্লাস আর উৎপন্ন হওয়া এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট, 1 নম্বর এইটা, নম্বর এইটা, এই দুটো কিন্তু অন্ধকার দশাতে আমাদের এই এটিপিটা ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে, অর্থাৎ যাকে বলছি আমরা বিপিজিএ। অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিডের আগের নামে খালি কথাটা অ্যাড হয়ে যাচ্ছে বিস, মানে বি ফর বিস। বাকি পিজিএ কিন্তু তিনটে সেমই থাকছে নামটা। আশা করি নাম নিয়ে আর কোনো রকম চিন্তা হবে না তোদের। পিজিএ মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর বি মানে আগে খালি বিস অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড গঠন করছে কিসের সাথে, ওই আমাদের যে বিক্রিয়ার সাথে যে আলোক বিক্রিয়ায় এটিপি উৎপন্ন হয়েছিল তার সাথে বিক্রিয়া করে। এইবার এই বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড যে তৈরি হলো, এই যে রেডি হলো, এ কিন্তু আমাদের এবার নেক্সট এই NADPH আর H প্লাসের সাথে অংশগ্রহণ করবে বিক্রিয়া, এবং এই NADPH আর H প্লাসের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা যে নতুন একটা প্রোডাক্ট তৈরি করবে সেটাকেই আমাদের বলা হচ্ছে PGALD, ফসফো, অর্থাৎ ফসফোগ্লিসারাইড। তার মানে বোঝা যাচ্ছে প্রথমত এটি সালোক সংশ্লেষের আলোক প্রক্রিয়ায় যে এটিপি উৎপন্ন হয়েছিল তার সাথে ফসফোগ্লিসারিক অ্যাসিড বিক্রিয়া করে আমাদের বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে, এবং সেই বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটা আমাদের যে আবার আলোক প্রক্রিয়াতে ওই NADPH আর H প্লাস যে উৎপন্ন হয়েছিল কোথায়, ওই যখন আমরা NADPর বিজারণ করেছিলাম, জল বিশ্লিষ্ট হয়েছিল, আলোক বিশ্লেষণ ঘটেছিল, সেই উৎপন্ন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে NADPH আর H প্লাস উৎপন্ন হয়েছিল, তার সাথে বিক্রিয়া করে বা বিজারিত হয়ে ফসফোগ্লিসারাইড বা পিজিএলডি তৈরি করছে। তাহলে মানে এটার নাম কি, এটার নাম হলো ফসফোগ্লিসারাইড। বোঝা গেল? তার মানে এইটা হয়ে যাচ্ছে আমাদের নেক্সট প্রক্রিয়া বা নেক্সট ধাপে যাওয়ার এক চাবি। তাহলে প্রথমত কি ঘটলো, এটিপি যে তৈরি হয়েছিল সেই এটিপির সাথে আমাদের ফসফোগ্লিসারিক অ্যাসিড বিক্রিয়া ঘটিয়ে আমাদের বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করেছে। তারপরে আমাদের যে সেকেন্ড ধাপে আমাদের যে তৈরি হয়েছিল NADP আর NADPH আর H প্লাস, তার সাথে বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা বিজারিত হয়ে
এটা মোটামুটি বিজারিতই হচ্ছে, কারণ H প্লাস আছে। হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি জানো, আগেই বলেছি। তাহলে বিজারিত হয়ে আমাদের কিন্তু PgALD, মানে অর্থাৎ ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। এই যে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড তৈরি হলো, সেটা একটা দারুণ কাজ করবে, যার একটা লাভ, মানে একটা লাভ হিসাবে তুই বলতে পারিস পরে এই বিক্রিয়াটাকে আরো ঘোরাতে থাকবে, ঘোরাতে থাকবে, ঘোরাতে থাকবে, হতেই থাকবে অন্ধকার দশায় যতক্ষণ যায়। আর আমাদের যে প্রাপ্ত যৌগটা, ফাইনাল প্রোডাক্ট, একদম লাস্ট পর্যায়ে চলে চলে এসেছে। মানে 4 নম্বর পয়েন্টই বলতে পারিস শেষ, বাকিটা একটা এক্সট্রা খালি করে দিতে চেয়েছে। অর্থাৎ 4 নম্বর পয়েন্টে দুটো সাবকেস হয়। একটা কি হচ্ছে, আমি দিয়ে বলছি। তো প্রথমত এই ফসফোগ্লিসারঅ্যালডিহাইড যে উৎপন্ন হচ্ছে, তা আমাদের এই RUPর পুনরুৎপাদন ঘটাবে। পুনরুৎপাদন পুনরুৎপাদন বা পুনঃসংশ্লেষ বলতে পারিস। উৎপাদন বলতে আমি আগে, বা পুনঃসংশ্লেষ, পুনঃ মানে বারংবার, মানে আবার নতুন করে তৈরি, তাই বলা হচ্ছে পুনঃসংশ্লেষ। তাহলে RUPর পুনরুৎপাদন বা পুনঃসংশ্লেষ কিভাবে তৈরি হয়, যে উৎপন্ন হয়েছিল যে PgALD অর্থাৎ ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, সেই উৎপন্ন হওয়া ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ক্রমশ আমাদের বিক্রিয়ায় বিজারিত হয়ে, যেটা বলতে পারি যে উৎপন্ন যে এতগুলো ফসফোগ্লিসারঅ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, সেটা অন্তত অন্তত মনে রাখবি নাম্বারটা 12 দরকার পড়বে, 12। সেই 12 অণু ফসফোগ্লিসারঅ্যালডিহাইডের মধ্যে 10 অণু যে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড রয়েছে, PgALD, যে 10 অণু ফসফোগ্লিসারঅ্যালডিহাইড রয়েছে, সেই 10 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে আমাদের অন্তর্বর্তী যৌগ হিসাবে, এটা থেকেই অন্তর্বর্তী যৌগ হিসাবে, একদম লাস্ট পয়েন্টে চলে এসেছে, অন্তর্বর্তী যৌগ হিসাবে, অন্তর্বর্তী যৌগ হিসাবে পুনরায় RUPP তৈরি। তার মানে 10টা চলে গেল, কটা পরে রইল, আর দুখানা, তবেই তবে 12খানা, 12খানা টোটাল লাগে। তার মধ্যে 10টা নিয়ে আমাদের RUPP তৈরি হয়েছে পুনরায়। আর সেকেন্ড পয়েন্টটাই ওখানেই অ্যাড করে দেওয়া হচ্ছে, তাই 5 নম্বর। এই RUPP, এই 10টা থেকে 6টা RUPP উৎপন্ন, মানে আরো আরো যদি 12খানা হয়, তখন আবার 10টা থেকে আরো 6খানা RUPP তৈরি হবে। আর লাস্টে বাকি যে দুখানা অবশিষ্ট ফসফোগ্লিসারঅ্যালডিহাইড রয়েছে, সেই দুখানা অবশিষ্ট ফসফোগ্লিসারঅ্যালডিহাইডের মাধ্যমে আবার সেই অন্তর্বর্তী যৌগ গঠনের মধ্যে দিয়ে সংশ্লেষিত হয় আমাদের সালোক সংশ্লেষ, যেটা বলেছিলাম, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে, ওই একটা ছোট্ট কটা লেখা ছিল, যেখানে CO2 বিজারিত হয়ে আমাদের কাছে গ্লুকোজ তৈরি করবে। আর সেটা কিন্তু এই এত কিছুর পরে, এই এত নম্বর পর্যায়ে এসে এত ঘুরিয়ে এখানেই উৎপন্ন হয় আমাদের কিন্তু দুখানা ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে এক অণু। বোঝা গেছে? যেটা অবশ্যই 6 কার্বন বিশিষ্ট, তুই দেখতেই পাচ্ছিস কার্বন 6খানা আছে। এই ছিল সালোক সংশ্লেষের অন্ধকার প্রক্রিয়া, অর্থাৎ আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশায় যেটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে ঘটছে, যেখানে আমরা শর্টকাটে পড়েছিলাম যে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করছে, তার কিন্তু এতগুলো নিদর্শন। অর্থাৎ এই পুরোনো, মানে এই শুরু থেকে এতগুলো পর্যায়ে ধরে 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 নিরপেক্ষ দশা, যেখানে CO2 স্থিতি হচ্ছিল, RUPPর সাথে বিক্রিয়া করে রুবিস্কো তৈরি করছে, তারপরে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে, সেখান থেকে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমাদের বিজারিত হয়ে আবার PgALD তৈরি করছে, মানে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। সেখান থেকে আস্তে 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 12খানা থেকে 10খানা নিয়ে আবার সেখান থেকে 6টা RUPP, আবার সেই RUPP আমাদের বিক্রিয়ায় অংশগ্রহণ করে নিচ্ছে, আবার সেই চক্রাকার চক্র চলতে থাকছে তার দশাটা, আবার সেখান থেকে। তো
ফাইনাল প্রোডাক্ট যা আমাদের কোর্স যেটা দরকার ছিল সেটা কিন্তু আমাদের কাছে রেডি। এই ছিল সালোকসেন্সিসের আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা।